আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে 4টি প্রধান কারণে আপনার জমির মালিকানা আপনি নিজেই হারাচ্ছেন। কিভাবে হারাচ্ছেন, কোন কারণে হারাচ্ছেন, কোন 4টি কারণে হারাচ্ছেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, প্রধান 4টি কারণে আপনার জমির মালিকানা আপনি হারাচ্ছেন। আপনার ট্রান্সফার দলিল থাকলেও আপনি কিন্তু সেই সম্পত্তি হারিয়ে ফেলবেন। অর্থাৎ আমি ট্রান্সফার দলিলের কথা বলছি যে আপনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক একজন দাতার কাছ থেকে সম্পত্তি আপনি ক্রয় করেছেন। এই ক্রয়কৃত সম্পত্তির মালিকানার যে দলিলটি আপনি পেয়েছেন সেই দলিলটির কথা বলছি। এই দলিল থাকা সত্ত্বেও, দখল থাকা সত্ত্বেও আপনার এই সম্পত্তি একসময় হারিয়ে যাবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে যদি আপনার জমির মালিকানার ইতিহাস ঠিক না থাকে। জমির মালিকানার ইতিহাস যদি আপনার ঠিক না থাকে, জমি দলিল এবং দখল থাকলেও সম্পত্তি ছেড়ে দিতে হবে। আমি শর্টকাট বলছি, জমির মালিকানার ইতিহাস আপনাকে ধরতে হবে সিএস খতিয়ান থেকে। যিনি সম্পত্তি বিক্রয় করেছেন, এই বিক্রিত সম্পত্তির মালিকানা তার 100% থাকতে হবে। সম্পত্তি বেচা বিক্রি করার সম্পূর্ণ অধিকার তার থাকতে হবে। যদি তার সম্পত্তির যে মালিকানা সেটি যদি তিনি 1টি খতিয়ান মূল্যে পেয়ে থাকেন, 2টি খতিয়ান মূল্যে পেয়ে থাকেন, বা ওই যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তির যদি ওয়ারিশ সত্ত্ব থেকে থাকে, তাহলে ওই সম্পত্তির যে মালিকানার ইতিহাস ঠিক থাকবে না। সিএস খতিয়ান, এসএ খতিয়ানের মালিক যিনি, তিনি সম্পত্তি বেচা বিক্রি করেন নাই, ভুল করে অন্যের নামে রেকর্ড হয়েছে, সেই সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন। এই যে মালিকানা ইতিহাসের যেই পদ্ধতি, এই পদ্ধতি সঠিক নাই। এখানে সম্পত্তি ভাগ হয়ে গেছে। প্রকৃত যিনি মালিক তিনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে নাই, ভুলক্রমে রেকর্ড হওয়ার কারণে সেই সম্পত্তি বেচা বিক্রি হয়েছে। এই যে মালিকানার চেন, এটি ঠিক না থাকলে সম্পত্তি হারিয়ে যাবেন। নাম্বার 2 হচ্ছে আপনি যখন কোনো সমস্যায় পড়ে যাবেন, এই সমস্যা নিয়ে যখন আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেন, এই যে বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার সময় আপনার কিন্তু কিছু কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হয়। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে সঠিক একজন আইনজীবী নিযুক্ত করা। একজন সঠিক আইনজীবী যদি আপনি নিযুক্ত করতে না পারেন, একজন অভিজ্ঞ আইনজীবী নিযুক্ত না করতে পারলে যে মামলাটি আপনি দিতে চাচ্ছেন, এই মামলায় যে ধারা উপধারা দেওয়া উচিত, আপনি যে সমস্যায় জর্জরিত, সেই সমস্যাটা যদি বিজ্ঞ বিচারকের কাছে যদি উপস্থাপন করা না যায়, আরজিতে যদি সুন্দরভাবে সেটি লেখা না হয়, তাহলে এই মামলাটি খারিজ হয়ে যায়। আপনি আদালতে মকদ্দমা করার সময় আপনার যে ডকুমেন্টস থাকার কথা স্বয়ংসম্পূর্ণভাবে, সেই ডকুমেন্টসগুলি যদি একজন আইনজীবী সঠিকভাবে ফাইন্ড আউট করতে না পারে, আপনি সব কাগজপত্র দিয়েছেন কিন্তু আপনি সেখানে ওয়ারিশ ক্যাম্প সনদ দেন নাই, আবার ওয়ারিশ ক্যাম্প সনদ দিয়েছেন, 2 জন ওয়ারিশের নাম বাদ দিয়ে দিয়েছেন, আবার আপনি হালনাগাদ যে খাজনার রসিদটি দেওয়ার কথা সেটি আপনি দেন নাই, আপনার দলিলের কপি দেওয়ার কথা আপনি দেন নাই। তা এই যে ভুল ত্রুটি, এগুলি কিন্তু ফাইন্ড আউট করে কিন্তু একজন অ্যাডভোকেট। সেই অ্যাডভোকেট যদি অভিজ্ঞ না হয়, তাহলে আপনি যে মামলাটি দিবেন সেই মামলাটি যে কোনোভাবে তিনি দায়ের করে দেবেন। আমি উদাহরণস্বরূপ যদি বলি যে এখানে একটি বাটোয়ারা মামলা দেওয়ার প্রয়োজন। এই যে বাটোয়ারা মামলাটি যে দিবে, সত্য ঘোষণার মামলাটি যে দিবে, তিনি সেটি না দিয়ে একটি রেকর্ড সংশোধনের মামলা দিয়ে দিল, তাহলে কি হলো? আপনার তো রেকর্ড সংশোধনের প্রয়োজন না, আপনার একটি বাটোয়ারা মামলা দিলেই যথেষ্ট। তো এই জন্যই আপনার আদালতে মামলা দিতে গেলে একজন সঠিক এবং অভিজ্ঞ আইনজীবী আপনাকে কিন্তু নিযুক্ত করতে হবে। এ হচ্ছে নাম্বার 2। 3 নম্বর হচ্ছে জমির নামজারি যদি আপনি সঠিক সময় যদি না করেন, আপনার উত্তরাধিকার পাওয়া সম্পত্তি সহজ করে দিয়েছে সরকার। সরকার বলছে যে জমা ভাগ না করেও আপনি নামজারি করতে পারেন, জমা ভাগ করেও আপনি নামজারি করতে পারেন। জমা ভাগ না করে যৌথভাবে নামজারি করবেন ওয়ারিশিয়ান সনদ দিয়ে। তো এই ওয়ারিশিয়ান সনদের মধ্যে 2:1 হিসেবে মা বেঁচে থাকলে মা যতটুক পাবে, ভাই যতটুক পাবে তার অর্ধেক বোন পাবে, সেটি কিন্তু সুন্দরভাবে হিসাব মোতাবেক আপনার নামজারি চলে আসবে। দাগে দাগে সম্পত্তি পাবেন, বেচা বিক্রি সবকিছু করতে পারবেন। এই বিষয়ে একটি পরিপত্র কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক কিন্তু প্রকাশিত করা হয়েছে বা প্রচার করা হয়েছে। তাই এই যে পরিপত্র মোতাবেক আপনি নামজারি যদি না করেন, তাহলে কিন্তু আপনি সঠিক সময় খাজনা দিতে পারবেন না।
আপনার সম্পত্তির একক মালিকানা অর্জন করতে পারবেন না। এই সম্পত্তি আপনি যখন বেচা বিক্রি করবেন, যেই বেটা কিনবে সেই লোকটা কিন্তু সমস্যায় পড়ে যাবে, তার সেই দলিলটা নিয়ে কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। এক সময় ভুক্তভোগীরা যখন মামলা করবে ওই দলিলটাও বাতিল হয়ে যাবে। এই জন্যই আপনার নামজারিটা কিন্তু 100% করে আপনাকে কিন্তু একক মালিকানা অর্জন করতে হবে। এই কারণেও কিন্তু আপনার সম্পত্তি হারিয়ে যাবে। হারিয়ে যাবে কার? যিনি সম্পত্তি ক্রয় করবে, যিনি সম্পত্তির মালিকানা নিয়ে বসে আছে, তার সম্পত্তির কথা বলছে। নাম্বার 4 হচ্ছে সময় মতো যদি আপনি ভূমি উন্নয়ন কর আপনি যদি পরিশোধ না করেন, এই সময় মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে যাবে, তখন আপনি আর এক বিপদে পড়ে যাবেন। আর আমরা জানি যে বর্তমানে আমাদের দেশে একটি জরিপ চলমান রয়েছে, সেটি হচ্ছে বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। তো আপনি যদি সময় মতো খাজনা না দেন তাহলে সরকার যে পরিপত্র জারি করেছে এই খাজনাটি আদায় করার জন্যই কিন্তু অজস্র পরিমাণ পরিপত্র, অজস্র পরিমাণ আপনার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, শুধুমাত্র একটি কারণ, একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর। এই ভূমি উন্নয়ন কর থেকে শত শত কোটি টাকা চলে আসে বছরে, আর এই টাকাই কিন্তু রাষ্ট্রের এই যে কোষাগারে জমা হয়, বাজেটে যেটা আমরা পাই। কিন্তু আপনি যদি এই ভূমি উন্নয়ন কার্ড না দেন, সরকার কি করবে? সাথে সাথে আপনার সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যাবে। 3 থেকে 4 বছর, 5 বছরও যদি আপনাকে সময় দেয়, তারপরে দেখবেন একদিন সম্পত্তি একদম খাস খতিয়ানে চলে গেছে। এই খাস খতিয়ানের সম্পত্তি ফিরে আনতে আপনার বছরের পর বছর আপনাকে চেষ্টা করতে হবে। ডিসি সাহেবের কাছে এমন একটি পরিপত্র জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক, স্পষ্ট করে বলা হয়েছে যে সম্পত্তি ডিসি সাহেব যখন অবমুক্ত করে দেয় তার আগে কত বছর সময় নেবে আপনি কল্পনাও করতে পারবেন না। যে সম্পত্তিটি অবমুক্ত করবে সেই সম্পত্তির মধ্যে সরকারের 1 ইঞ্চি সম্পত্তি আছে কিনা, 1 ইঞ্চি সম্পত্তি থাকলে আপনাকে অবমুক্তি করে দিবে না। সেজন্যই আপনার এই সম্পত্তির খাজনা দিতে হবে, আর খাজনা দিতে গেলেই আপনার নামজারিটা চলে আসে। নামজারি না হলে আপনি খাজনা দিতে পারবেন না। তা এই জন্যই আপনার এই খাজনা পরিশোধ করে রাখতে হবে। যখনই আপনি খাজনা পরিশোধ করবেন না, 2 বছর, 3 বছর, 5 বছর আপনি দিলেন না, 5 বছর পরে যায় দেখবেন আপনার জমি খাস খতিয়ানে চলে গেছে। প্রযুক্তি নির্ভর দেশ, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন অনলাইনে ডাটাবেজের মাধ্যমে সব কিছু দেখা যায়। আপনার কাছে নোটিশ আসছে, আপনি খাজনা দেন নাই, আপনাকে 1-2টো নোটিশ দিয়ে দিছে, মেসেজ দিয়ে দিছে অনলাইনে, আপনি দেন নাই, পরবর্তী 2 বছর বা 5 বছর পরে যায় দেখবেন যে আপনার সম্পত্তি তহসিলদার সরাসরি খাস খতিয়ানে নিয়ে দিয়ে দিছে। আপনি কি করবেন? ওই যে একটি কথা বলি যে আইন সবার জন্য সমান। আইন বাস্তবায়নকারীরা যদি একতরফা কোনো কাজ করে ফেলে বা যিনি ভূমির মালিক তিনি যদি নিজে একতরফা চুপ করে বসে থাকে, তাহলে সম্পত্তি চলে যাবে খাস খতিয়ানে। এই সম্পত্তি তখন ফিরে পেতে কিন্তু বিডিএস জরিপ থেকে কাটায় আসা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাবে। সেই জন্য জমির মালিকানা হারিয়ে যাবে। এই 4টি বিশেষ প্রধান কারণ, যেটি এই 4টি কারণে আপনার সম্পত্তি হারাই ফেলতে পারেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আজকে থেকে ভিডিও যারা দেখবেন তারা তাদের কাগজপত্র সুন্দরভাবে পরিপাটি করে গুছায় রাখবেন। 2টি সেট করে রাখবেন, একটি ফটোকপি করে রাখবেন, না মেন কপি করে রাখবেন। মেন কপিটি আলমারি আটকা রাখেন, ফটোকপিটি সবসময় আপনি ব্যবহার করেন। যখন ভিজিটররা দেখতে চাবে আপনি তখন সেই ফাইলটি নিয়ে যায় আপনি দেখায় আবার রেখে দেবেন। ডকুমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।